ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে সমাজবিজ্ঞান ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকের ক্লাসে আছি আমি অমল চন্দ্র তালুকদার, প্রভাষক সমাজবিজ্ঞান। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি আর ক্লাস নিয়েছি। আজকে সমাজবিজ্ঞানের পরিধি মানে সমাজবিজ্ঞান কতটুকু ব্যক্তি লাভ করেছে বা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা আছে। সমাজবিজ্ঞান হচ্ছে একটি সর্বকনিষ্ঠ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান সমূহের মধ্যে একটি নতুন বিজ্ঞান। তবে সমাজবিজ্ঞান সমাজের সব দিক নিয়ে আলোচনা করে। অন্যান্য সামাজিক বিজ্ঞান সমূহ যেমন সমাজের একটি আলাদা দিক নিয়ে আলোচনা করে বা আলাদা আলাদা দিক নিয়ে আলোচনা করে, তেমনি সমাজবিজ্ঞান সমাজের গোটা বিষয় নিয়ে আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞান বলতে আমরা বুঝি যে বিজ্ঞান সমাজকে নিয়ে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলা হয়। অর্থাৎ যে বিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ রীতিনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলা হয়। বা সমাজের অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞানী হচ্ছে সমাজবিজ্ঞান, বা সমাজের যে বিভিন্ন প্রচলিত অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে এসব বিষয় নিয়ে আলোচনা করে বলে একে সমাজবিজ্ঞান বলা হয়। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসিওলজি। এই সোসিওলজি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগস থেকে। সোসিয়াস অর্থ সমাজ আর লগস অর্থ জ্ঞান। সুতরাং সোসিওলজি শব্দটির অর্থ হচ্ছে সমাজ সম্পর্কে ধারণা বা জ্ঞান। তাহলে আমরা সোসিওলজি বা সমাজবিজ্ঞান বলতে বুঝি যে বিজ্ঞান সমাজকে নিয়ে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। বা অন্যভাবে বলতে পারি যে বিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ রীতিনীতি নিয়ে আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলা হয়। সমাজ যেমন পরিবর্তনশীল, সমাজের পরিধিও তেমনি পরিবর্তনশীল। সমাজের পরিবর্তনের সাথে সাথে সমাজের বিভিন্ন শাখা প্রশাখার উদ্ভব হয়েছে, তেমনি সমাজবিজ্ঞানকে করেছে গতিশীল। আজকে আমরা সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি সর্বকনিষ্ঠ শাখা হলেও দিনে দিনে এটি পরিবর্তিত হচ্ছে এবং এর বিভিন্ন শাখা প্রশাখার উদ্ভব হচ্ছে। আর গতিশীল বিজ্ঞান হিসেবে আলোচ্য বিষয় হচ্ছে সমাজের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী ও তাদের মধ্যকার বিভিন্ন পারস্পরিক সম্পর্ক স্থাপন করা এবং তাদের পারস্পরিক সম্পর্ককে বিচার বিশ্লেষণ করা। আমরা সমাজে বসবাস করতে গিয়ে মানুষের সাথে মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে সমাজবিজ্ঞানের পরিধি ক্রমে ক্রমে বর্ধিত হচ্ছে। নিম্নে আমরা বা এখন আমি সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানের প্রথম শাখা হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ প্রত্যয় নীতি এবং সাধারণীকরণ সম্পর্কে সমাজবিজ্ঞানীদের দেওয়া যেসব তত্ত্ব রয়েছে তার সমাজতাত্ত্বিক মতবাদে আলোচনা করা হয়। অর্থাৎ সমাজবিজ্ঞানের বিভিন্ন ছোট ছোট প্রত্যয় যেমন পরিবার, ধর্ম, সংঘ, সমিতি, প্রতিষ্ঠান ইত্যাদি ছোট ছোট প্রত্যয় নিয়ে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। 2 নম্বরের শাখা হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। সমাজের অতীত বিষয়াবলী, কার্যক্রম, বিবর্তন, অতীত সমাজের মানুষের জীবন ধারণ পদ্ধতি, প্রাচীন সমাজের উদ্ভব, বিকাশ, জীবনযাত্রা পদ্ধতি, প্রাচীন সমাজের উৎপাদন কৌশল বা প্রাচীন সমাজের জীবন ধারণ পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এ শাখায় বা ঐতিহাসিক সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। বা অতীত মানুষের জীবন ধারণ পদ্ধতি সম্পর্কে বা অতীত বিষয় সম্পর্কে জানতে হলে আমাদেরকে ঐতিহাসিক সমাজবিজ্ঞান বা ঐতিহাসিক সমাজতত্ত্ব পাঠ করতে হবে। 3 নম্বর আছে সমাজবিজ্ঞানের পদ্ধতি। একজন সমাজবিজ্ঞানীরা সমাজের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়াবলী নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করে থাকেন। আর এসব গবেষণা কার্য সম্পাদন করতে সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির ব্যবহার রয়েছে। সমাজবিজ্ঞানের অধ্যয়ন করার জন্য বা সমাজবিজ্ঞানকে অধ্যয়ন করার জন্য বিভিন্ন পদ্ধতি যেমন ঐতিহাসিক, দার্শনিক, তুলনামূলক পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, জরিপ পদ্ধতি ইত্যাদি বিভিন্ন ধরনের বা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতির ব্যবহার রয়েছে। সমাজবিজ্ঞানের এর শাখায় বিভিন্ন ধরনের পদ্ধতির গুরুত্ব, সুবিধা, অসুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। সুতরাং সমাজবিজ্ঞানের এর শাখায় বিভিন্ন ধরনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। 4 নম্বর আছে পরিবারের সমাজবিজ্ঞান। পরিবার কি, পরিবারের উৎপত্তি, কিভাবে পরিবারের উৎপত্তি ঘটেছে বা পরিবারের প্রকারভেদ, পরিবারের কার্যাবলী, পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী বা পরিবারকে আদৌ টিকে থাকবে বা একক পরিবার কিভাবে সৃষ্টি হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এ শাখায় বা পরিবারের সমাজতত্ত্বে আলোচনা করা হয়। 5 নম্বর আছে গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান।
গ্রাম কি নগর কি, গ্রামের উৎপত্তি, কিভাবে নগর গড়ে উঠছে, বা নগরে কতজন মানুষ বসবাস করে, নগরের বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। গ্রামীণ সমাজবিজ্ঞান কৃষি, অর্থনীতি, জ্ঞাতি সম্পর্ক, গ্রামীণ নেতৃত্ব ক্ষমতা ইত্যাদি, এবং নগর সমাজবিজ্ঞান শিল্পায়ন ও নগরায়ন, নগর সমস্যা, পরিবেশ সমস্যা ইত্যাদি সম্পর্কে গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞান বা আলোচনা করা হয়। 6 নম্বরে আছে শিক্ষা সমাজবিজ্ঞান। শিক্ষা কি, শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্ক, শিক্ষার সাথে সামাজিক শ্রেণীর সম্পর্ক বা বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পর্ক, সমাজ জীবনে শিক্ষার প্রভাব সম্পর্কে শিক্ষা সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। তাহলে আমরা জানলাম সমাজবিজ্ঞানের 6টি পরিধি বা শাখা কথা। 7 নম্বর আছে ধর্মের সমাজবিজ্ঞান। ধর্ম কি, ধর্মের গুরুত্ব, পৃথিবীর প্রধান ধর্মগুলো কি কি, বা ধর্মের প্রতি বিশ্বাস ইত্যাদি বিষয় নিয়ে ধর্মের সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশ্বাস, ধর্মের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা এবং সমাজ জীবনে ধর্মের প্রভাব ইত্যাদি বিষয়ে এখানে আলোকপাত করা হয়। অর্থাৎ ধর্মীয় বিভিন্ন বিষয়াবলী নিয়ে ধর্মের সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। 8 নম্বর আছে রাজনৈতিক সমাজবিজ্ঞান। কোন সমাজের রাজনৈতিক ইতিহাস, নির্বাচন, রাষ্ট্র, আইন, জনমত, ক্ষমতা, কর্তৃত্ব, নাগরিকতা, গণতন্ত্র ইত্যাদি রাজনৈতিক সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ রাজনৈতিক সমাজবিজ্ঞানে রাজনৈতিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে রাষ্ট্র কি, রাষ্ট্রের কার্যাবলী, নির্বাচন, নির্বাচনের গুরুত্ব, নির্বাচন কত প্রকার, বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এর শাখায় আলোচনা করা হয়, বা এর মাধ্যমে আমরা রাজনৈতিক বিষয়াবলী জানতে পারি। 9 নম্বর আছে আইনের সমাজবিজ্ঞান। আইন কি, আইনের উৎসসমূহ, আইনের উৎপত্তি হয়েছে কিভাবে, আইনের সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের জীবনধারা ও আইনগত বিষয়, অপরাধ ও সমাজতাত্ত্বিক ব্যাখ্যা ইত্যাদি আলোচনা করা হয়। অপরাধ কি, আইন ভঙ্গ করলে কি ধরনের শাস্তি হতে পারে, আইনের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে এর শাখায় আলোচনা করা হয়। 10 নম্বর আছে সামাজিক জনবিজ্ঞান। জনসংখ্যা কি, জনসংখ্যা কাঠামো, জন্মহার বা স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, জনসংখ্যার বন্টন এবং তার প্রভাব, স্থানান্তর গমন, গ্রাম থেকে গ্রামে স্থানান্তর, শহর থেকে শহরে স্থানান্তর, বা কেন স্থানান্তর গমন করে থাকে, স্থানান্তরের কারণ কি ইত্যাদি বিষয় নিয়ে সামাজিক জনবিজ্ঞানে আলোচনা করা হয়। 11 নম্বর আছে সামাজিক মনোবিজ্ঞান। এখানে প্রেষণা, ব্যক্তিত্ব, মনোভাব, গোষ্ঠী, নেতৃত্ব, সামাজিকরণ, প্রচারণা ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করা হয়। 12 নম্বর আছে সাংস্কৃতিক সমাজবিজ্ঞান। সংস্কৃতি কি, বস্তুগত অবস্তুগত সংস্কৃতিকে, বা বস্তুগত সংস্কৃতিকে অবস্তুগত সংস্কৃতিকে, বস্তুগত অবস্তুগত সংস্কৃতির মধ্যে যে ব্যবধান বা পার্থক্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, বা বিভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশ ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। প্রতিটি শাখা আমরা আলোচনার মাধ্যমে আলাদা আলাদাভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। 13 নম্বর আছে সমাজ চিন্তা। এখানে বিভিন্ন মনীষীদের বা বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন চিন্তা চেতনার উদ্ভব হয়, বা বিভিন্ন চিন্তা চেতনার উল্লেখ করা থাকে। এখানে সমাজ সম্পর্কিত বিভিন্ন মনীষীদের চিন্তা চেতনা এবং সামাজিক ক্রিয়াকর্ম সম্পর্কে তাত্ত্বিক ও দার্শনিক ব্যাখ্যা প্রদান করা হয়। যেমন প্লেটো, এরিস্টটল ইত্যাদি বিভিন্ন দার্শনিকদের ব্যাখ্যা দেওয়া থাকে, যার মাধ্যমে আমরা বিভিন্ন তাদের চিন্তা চেতনাগুলো জানতে পারি। 14 নম্বর আছে সামাজিক পরিসংখ্যান। সমাজে বিদ্যমান ঘটনার সময় সংখ্যাতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান এবং তার বিচার বিশ্লেষণ করার পন্থা ও কৌশল সম্পর্কে এখানে আলোচনা করা হয়। অর্থাৎ সমাজবিজ্ঞানের যে বিভিন্ন বিষয়গুলি নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করে থাকে, এই গবেষণাগুলোকে সাজানোর জন্য পরিসংখ্যান পদ্ধতি বা পরিসংখ্যান কৌশলের সাহায্য নিয়ে থাকে। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের শাখা প্রশাখা রয়েছে, যেমন শিল্প সমাজবিজ্ঞান, পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সমাজবিজ্ঞান, চিকিৎসা সমাজবিজ্ঞান, সামরিক সমাজবিজ্ঞান, সামাজিক নৃবিজ্ঞান, পরিবেশের সমাজবিজ্ঞান, লোক সমাজবিজ্ঞান, গোষ্ঠীর সমাজবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রগুলো সমাজবিজ্ঞানের অবস্থাকে গতিশীল করেছে এবং দিন দিন এর পাঠকে করেছে সমৃদ্ধশালী। সমাজের যেমন ব্যাপকতা পাচ্ছে, তেমনি সমাজের পরিধি বা সমাজবিজ্ঞানের পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং সমাজবিজ্ঞানকে আরো গতিশীল করে তুলেছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন সমাজতাত্ত্বিক মতবাদ। এই সমাজতাত্ত্বিক মতবাদে সমাজের বিভিন্ন পদ, প্রত্যয়, নীতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপর আছে যেমন আইনের সমাজবিজ্ঞান। আইন কি, আইনের গুরুত্ব, আইনের কিভাবে সৃষ্টি হয়েছে, আইনের উৎসসমূহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে, বা আইন ভঙ্গ করলে কি শাস্তি হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আইনের সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। তারপরে আছে শিল্প সমাজবিজ্ঞান। যেমন
শিল্পায়ন কি, শিল্পায়ন ও নগরায়ন, শিল্পায়নের গুরুত্ব বা ইত্যাদি বিষয় নিয়ে এ শাখায় আলোচনা করা হয়। তারপরে আছে যেমন সাংস্কৃতিক সমাজবিজ্ঞান, সংস্কৃতি কি, বস্তুগত সংস্কৃতি কি, বস্তুগত সংস্কৃতির মধ্যে ব্যবধান বা পার্থক্য, কোন সংস্কৃতি এগিয়ে চলে, কোন সংস্কৃতি ধীরগতিতে চলে ইত্যাদি বিষয় নিয়ে সাংস্কৃতিক সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। প্রতিটি শাখায় আলাদা আলাদাভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রতিটি শাখার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন বিষয়গুলি জানতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই ক্লাসগুলো ঘরে থেকে মনোযোগ দিয়ে ফলো করবে, যাতে তোমরা তোমাদের পড়াশোনা ঘরে থেকেই চালিয়ে যেতে পারো। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য টপিকস নিয়ে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সবার জন্য শুভকামনা রইল।